আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? সবাই একটু জয়েন করে ফেলো এন্ড সাউন্ডটা ওকে আছে কিনা আমাকে একটুখানি জানাবা। হোপফুলি সবকিছু ঠিকঠাক আছে। ওকে, তো আমরা আমাদের আজকের ক্লাস আমরা আলোচনা শুরু করে দিতে পারি। আমরা আজকে আলোচনা করব, আমি কিংবদন্তির কথা বলছি, আমাদের যে কবিতাটা আছে সেই কবিতা নিয়ে আমাদের আজকের ক্লাস, আমাদের আজকের আলোচনা। ওকে, সো হোপফুলি সবকিছু দেখা যাচ্ছে এবং সাউন্ডটাও ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটুখানি জানাবা। আমরা আমাদের আজকের ক্লাসে আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটা আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করার জন্য চেষ্টা করব। ঠিক আছে, ওকে, আমি দেখতে পাচ্ছি যে অনেকে জয়েন করেছো, সবাই একটু ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। ঠিক আছে, ওকে, ভেরি গুড। সো তাহলে আমরা সাউন্ড ঠিক আছে, আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসের দিকে চলে যেতে পারি। ওকে, তো ভাই সেকেন্ড পেপার করাবেন না? সেকেন্ড পেপার তো পড়াবই, তোমাদের অলরেডি আউটলাইন দেওয়া আছে, সেই আউটলাইন অনুযায়ী আমাদের কোর্স চলবে। হ্যাঁ, তো সবই পড়ানো হবে। সেকেন্ড পেপারে অলরেডি অনেকগুলো টপিক পড়াইছি, বাকি যেগুলো আছে সেগুলো পড়ানো হবে। এটা নিয়ে আলাদা তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। তো আমরা আজকে যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেই কবিতাটা আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতা। তো প্রথমেই আসো আমরা এই কবিতাটার একটু বোঝার জন্য চেষ্টা করি। প্রথমত একটু লেখক পরিচিতি নিয়ে আলোচনা করি। লেখক পরিচিতি থেকে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যে ব্যাপারগুলো থেকে আমাদের প্রায় পরীক্ষাতে প্রশ্ন আসে। তার মধ্যে আমরা একটু গুরুত্বপূর্ণ সাইটগুলো একটু দেখে নিব। তো লেখকের নাম কি? লেখকের নাম আবু জাফর ওবায়দুল্লাহ। মোটামুটি আমরা সবাই এটা জানি যে এই কবিতার লেখকের নাম কি, উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ। ঠিক আছে, তাহলে আবার বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার লেখককে আবু জাফর ওবায়দুল্লাহ। ঠিক আছে, আচ্ছা, জন্ম তারিখ কি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি 1934 8 ফেব্রুয়ারি। ঠিক আছে, আচ্ছা, তো জন্মগ্রহণ করেছেন বরিশালে। তিনি কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এরপর তিনি সিভিল সার্জনে যোগদান করেন। সিভিল সার্ভিস কি, সরি সিভিল সার্জন না, সিভিল সার্ভিস। সিভিল সার্ভিস যেটাকে আমরা বর্তমান বিসিএস ক্যাডার বলি। হ্যাঁ, তো তিনি এখনকার আমরা যেটাকে বিসিএস ক্যাডার বলি, সেই সময় তিনি বিসিএস ক্যাডার ছিলেন। ওকে, এবং তিনি সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে যেটা পরীক্ষাতে প্রশ্ন আসে, তিনি মন্ত্রী ছিলেন, সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী। ঠিক আছে, কৃষি ও পানি সম্পদ মন্ত্রী ছিলেন, এবং সেটা 1982 সালে। তো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে তিনি একজন মন্ত্রী ছিলেন, এবং কোন মন্ত্রী ছিলেন? কৃষি ও পানি সম্পদ মন্ত্রী। এরপরে 1984 সালে, অর্থাৎ 1982 তিনি মন্ত্রী হন। তার ঠিক 2 বছর পরে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। ওকে, সো এই দুইটা ইনফরমেশন আমার মনে হয় তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রশ্ন আসবে। ঠিক আছে, ভাই সাউন্ড শোনা যাচ্ছে না, কি বলে? সাউন্ড শোনা যাচ্ছে না।
ঠিক আছে? আচ্ছা, সাউন্ড ঠিক আছে সবই। ওকে, এরপর দেখো আমরা একটু দেখি তার সাহিত্যকর্মের মধ্যে, তার সাহিত্যকর্মের মধ্যে সাত নারীর হার, তারপর হচ্ছে কখনো রং কখনো সুর, তারপর হচ্ছে কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি। এই যে আমি কিংবদন্তির কথা বলছি, এই কাব্যগ্রন্থটা থেকে মূলত এই কবিতাটা নিছে। তাহলে কাব্যগ্রন্থের নাম যেটা, কবিতার নামও কিন্তু সেটা। ঠিক আছে? আচ্ছা, তারপর আরো রয়েছে বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়। এগুলো হচ্ছে লেখকের যে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্মগুলো। আচ্ছা, তার অবদান রয়েছে, তিনি হচ্ছেন, অনেক অবদান আছে, এগুলো আমরা না যাই। এখানে আর আমাদের তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই। সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে 2001 সালের 19 মার্চ তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মোটামুটি লেখক পরিচিতি। আমাদের লেখক পরিচিতি থেকে যে জায়গাগুলো থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে, ঠিক আছে, সেগুলো। এবার আসো আমরা একটু দেখি এই কবিতার মূল ভাবটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করি, যে আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতার আসলে মূল ভাবটা কি। প্রথমেই তোমাদেরকে একটু বলে রাখি, এই কবিতায় মূলত আমাদের ইতিহাস এবং আমাদের পূর্বপুরুষদের ইতিহাসকে লেখক ফুটিয়ে তুলেছেন। তো দুইটা ব্যাপার, আমাদের ইতিহাস, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, আমাদের হারানো ঐতিহ্য, সেই বিষয়টা নিয়ে এই কবিতাটা লেখা হয়েছে। বোঝা গেছে? আচ্ছা, হোপফুলি ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে দিতে পারছি। আসো আমরা একটু দেখি কবিতাটি। আবু জফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি, কাব্যগ্রন্থের নাম কবিতা। রচনাটি বিষয়ে আঙ্গিক অভিনবত্ব রয়েছে। আলোচ্য কবিতাটি উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত ঘোষণা। ঐতিহ্য সচেতন মানে কি? যারা নিজের ইতিহাস সম্পর্কে যারা সচেতন। আমাদের একটা ইতিহাস আছে না? আমাদের দেশের একটা ইতিহাস আছে, পারিবারিক একটা ইতিহাস, বংশীয় একটা ইতিহাস থাকতে পারে, তাই না? তো যারা এই ঐতিহ্য সচেতন এবং যারা শিকড় সন্ধানী, শিকড় সন্ধানী মানে হচ্ছে যারা শিকড়ের টানে, বলে না ঈদ আসলে দেখবো যে অনেক সময় যে শিকড়ের টানে গ্রামে ফিরছে। শিকড় মানে হচ্ছে রুট, মূল। শিকড় মানে কি? মূল। এই মূল মানে কি? এই মূল মানে হচ্ছে বাবা মা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, দাদা নানি, যেটাকে আমরা শিকড় বলি। হ্যাঁ, রুট যেটাকে বলি, আমাদের প্রত্যেকের রুট আছে না? এখন আমরা কি হই, আমরা তো যারা শহরে বসবাস করি, আমাদের শহরের বসবাস করা অধিকাংশই হচ্ছে রুটলেস, তাতে নিজেদের কোনো রুট নাই। যারা শহরে বসবাস করে, যে ছেলে মেয়েরা, এদেরকে দাদা দাদির নাম বলতে বললেও এরা পারে না। দাদার বাপের নাম তো দূরের কথা, জীবনে কোনোদিন গ্রামের বাড়িতেও যায় না। নিজের গ্রামের বাড়ি কোন জেলায় সর্বোচ্চ এটা জানে, কিন্তু কোন উপজেলায় কোন গ্রাম এটাও জানে না। তো এখানে বলছে এরকম শিকড় সন্ধানী মানুষ এবং যারা মুক্তির দীপ্ত ঘোষণা, যারা মুক্তি চায়, হ্যাঁ, এরকম মানুষ। প্রকৃত পক্ষে রচনাটির প্রেক্ষাপটে রয়েছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস। তাহলে এই কবিতার প্রেক্ষাপট কি? বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস। আমাদের একটা হাজার বছরের ইতিহাস আছে, আমাদের সংস্কৃতির একটা ইতিহাস আছে, সেই ইতিহাস এই কবিতার আলোচ্য বিষয়। এই জাতির সংগ্রাম, আমরা সংগ্রাম করেছি, আমরা বিজয় অর্জন করেছি, এবং আমাদের মানবিক যে উদ্ভাসন, সেই অনিন্দ অনুষঙ্গ সভ্য এই কবিতাতে আলোচনা হয়েছে। তিনি এই কবিতায় পৌনঃপুনিক ভাবে, পৌনঃপুনিক মানে হচ্ছে বারবার, পৌনঃপুনিক মানে কি? বারবার, ওকে, বারবার মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হন, অর্থাৎ মানব মুক্তির আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করেছেন, পরাধীন থাকবে না। এরপর দেখি, কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয় একটি বিশেষ শব্দবন্ধ। সেই শব্দবন্ধটা কি? সেই শব্দবন্ধ হচ্ছে কবিতা। এই কবিতায় নানাবার দেখবা যে কবিতা শব্দটা অনেকবার উল্লেখ আছে। এখন তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে ভাইয়া কবিতা মানে কি? এই কবিতায় অনেকবার দেখবা কবিতা শব্দটা উল্লেখ আছে। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই কবিতা মানে কি? কবিতা মানে হচ্ছে, যদি সহজ কথা বলি, এই কবিতাতে কবিতা মানে বোঝানো হচ্ছে যা কিছু সুন্দর, ইতিবাচক। আবার বলছি, যা কিছু সুন্দর, ইতিবাচক। কবিতার নানা ডাইমেনশন আছে। আমরা যদি এক কথায় বলতে চাই, তাহলে আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় কবিতা বলতে কি বোঝায়? কবিতা বলতে বোঝায় যা কিছু সুন্দর, সেটাই হচ্ছে কবিতা। কবিতার পূর্বপুরুষের সাহসী গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনের মধ্য দিয়ে তার বক্তব্য এগিয়ে নিয়ে চলেন। কবির বর্ণিত ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, বাংলার ভূমিজীবী অনার্য কৃতদাস লড়াই করে টিকে থাকার ইতিহাস। অর্থাৎ একটা সময় আমরা যারা ছিলাম বাঙালিরা, আমাদেরকে কিন্তু নানাভাবে মানুষজন কিন্তু শাসন করেছে, শোষণ করেছে। আমাদের এই জায়গাতে এসে, তোমরা নীলকর নিশ্চয়ই নাম শুনেছো, নীল চাষ করতো ইংরেজরা, আমাদের কৃষকদেরকে তারা ঠকাতো, টাকা দিত না। এইভাবে বছরের পর বছর বাঙালিরা আসলে বাহিরের যে শক্তি, ইউরোপ, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদেরকে একটা দীর্ঘ সময় ইংরেজরা শাসন করেছে, পাকিস্তানিরা শাসন করেছে। তো
এই শাসন শোষণের পরে আমাদের লড়াই করে আমরা টিকে থাকার যে ইতিহাস, সেটা কবিতা ও সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে কবি নিয়ে আসেন মায়ের কথা। এই কবিতাতে আমরা দেখি কবি মায়ের কথা এনেছেন, কবি বোনের কথা এনেছেন, কবি ভাইয়ের কথা এনেছেন এবং কবি পরিবারের কথাও এনেছেন। কবি এও জানেন মুক্তির পূর্ব শর্ত হচ্ছে যুদ্ধ, অর্থাৎ মুক্তি, যুদ্ধ ছাড়া কখনো মুক্তি আসে না, যুদ্ধ করেই মুক্তি ছিনিয়ে আনতে হয়। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? বাহিরের কমেন্ট করিও না, বাহিরের কমেন্ট করি। ভাই আপনি কি অসুস্থ? অসুস্থ না, মানে আমার আসলে ঠান্ডা লাগছে যে অনেক আগেই, এখনো প্রপারলি যায় না, এখন হালকা কাশি আছে। বাহিরের কমেন্ট করি না আজকে, কিন্তু বাহিরের কমেন্ট করলে আমি কিন্তু ব্যান করে দিব। ঠিক আছে, তুমি সারাদিন ফেসবুকে কি করো না করো, কি পোস্ট দাও, কি শেয়ার করো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু তুমি যখন আমার ক্লাসে ঢুকবা তখন অপ্রাসঙ্গিক কোনো জিনিস, এমন কোনো কমেন্ট এখানে করা যাবে না যেটা এখানে 218 জন স্টুডেন্ট ক্লাস করতেছে, 218 জন স্টুডেন্টের কারো কাছে খারাপ লাগতে পারে। আমি কি বুঝাইতে পারছি? ওকে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, বাংলাবাজ বই নিতে চাই, আপনার বিকাশ নাম্বার দেন। আমার বিকাশ নাম্বার দেওয়া লাগবে না, আমাদের তানভীর স্যার পেজে নক দিবা, ওখান থেকেই ইয়ে করে দিবা। ফার্স্ট পেপার বইটা খুব তাড়াতাড়ি বের হবে, সপ্তাহখানেকের ভিতরে ইনশাল্লাহ বইটা তোমাদের হাতে পৌঁছে যাবে। যারা অর্ডার করে নাই একটু অপেক্ষা করো, ওখান থেকে অর্ডার দিয়ে নিও। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে অর্ডার দিয়ে নিও। ঠিক আছে, আচ্ছা এইবার আসো, এরপর আমরা দেখি যে আর সেই যুদ্ধে পরিবার থেকে দূরে সরে যেতে হয় ভালোবাসার জন্য, অর্থাৎ ভালোবাসার জন্য পরিবার থেকে দূরে সরে যেতে হয়, তাই না? আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছে তখন কি করছে? ছেলেরা যুদ্ধে চলে গেছে নিজের পরিবার থেকে, পরিবারকে রেখে, তাদের মুক্ত করার জন্যই তাদের ছেড়ে যেতে হয়। এই অমোঘ সত্য কবি জেনেছেন। অমোঘ সত্য মানে কি? মানে যেটা নিতান্ত সত্য। হ্যাঁ, আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে। ফাইন, এবার আসো আমরা একটু কবিতাটা পড়ি। এখানে সুন্দর করে কবিতাটা দেওয়া আছে, আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়ার জন্য চেষ্টা করি। তো এরপর দেখি আমাদের মোটামুটি বেসিক কনসেপ্ট যেটা, সেটা আমাদের মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা ভাইয়া যেগুলো করাইছিলেন ওগুলো কি রিপিট করবেন? মানে যেগুলো পড়াইছি ওগুলো কেন রিপিট করব? তোমার তো ক্লাসের টাইম দেওয়া আছে, আমি তো জাস্ট টাইমে ক্লাস শুরু করি, তুমি জাস্ট টাইমে আসবা। এখন তোমার একজনের জন্য এই 200 পোলা পাইন, তাদেরকে কি আমি আবার সময় নিব? তোমার জন্য পুরো এই যে 10 মিনিট ধরে পড়াইছি, এটাকে আবার রিপিট করা সম্ভব? আহমেদ সাদিক, এই এক কমেন্ট 14 বার করছো, একবার না। কথা বলার আগে, নেক্সট কমেন্ট করার আগে গ্রুপ থেকে ব্যান হয়ে যাবে, বুঝছো? আচ্ছা এবার আসো আমরা একটু দেখি, আমরা কবিতাটা পড়ি। তো প্রথমে বলছে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আচ্ছা, পূর্বপুরুষ বলতে কাকে বুঝায়? আমাদের পূর্বপুরুষদেরকে বুঝায়, তাই না? আমি যদি বলি আমার পূর্বপুরুষকে, আমার দাদা, দাদার বাপ, তাই না? এরাই তো মূলত আমাদের পূর্বপুরুষ। তো কবিতার পূর্বপুরুষের কথা বলছে। এখানে পূর্বপুরুষ বলতে আমাদের ইতিহাসের যে মানুষ, তাদের কথা বলছে। তার করতলে পলিমাটির সৌরভ ছিল। করতল মানে হচ্ছে হাত, তার হাতে সৌরভ ছিল। সৌরভ মানে কি? সৌরভ মানে হচ্ছে গ্রান। কিসের গ্রান ছিল বলতো? কিসের গ্রান ছিল? পলিমাটি, পলিমাটির গ্রান ছিল। তাহলে কবির পূর্বপুরুষের হাতে, কবিতাটা কিন্তু বুঝতে হবে, কবিতাটা অনেক সহজ ভাষায় লেখা, কিন্তু ভাষাগত ব্যাপারটা বুঝতে হবে কোন লাইনটা দ্বারা কি বুঝাচ্ছে। তাহলে কবির পূর্বপুরুষের হাতে পলিমাটির সৌরভ ছিল, পলিমাটির সৌরভ ছিল। তাহলে পলিমাটির সৌরভ ছিল, তার মানে কবির পূর্বপুরুষ কি ছিলেন? মাটির গন্ধ কার হাত থেকে আসে বলতো? মাটির গন্ধ কার হাত থেকে আসে? কৃষকের হাত থেকে আসে, নাকি? সুতরাং আমরা এখান থেকে জানতে পারি কবির পূর্বপুরুষ কি ছিলেন? কৃষক ছিলেন। কবির পূর্বপুরুষ কি ছিলেন? কৃষক ছিলেন, শ্রমজীবী মানুষ ছিলেন। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। রক্ত জবার মতো ক্ষত মানে কি? তার মানে তিনি ছিলেন সংগ্রামী। কবির পূর্বপুরুষ কি ছিল? সংগ্রামী। রক্ত জবার মতো ক্ষত ছিল, অর্থাৎ নানা সময় নানা মানুষের দ্বারা তারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সংগ্রাম করেছেন, সেটা রক্ত জবার মতো ক্ষত। ঠিক আছে, রক্ত আর জবা ফুলকে এখানে একসাথে করছে, এটার মতো ক্ষত ছিল, লাল রং। ঠিক আছে, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। কবির পূর্বপুরুষ কি বলতেন? অতিক্রান্ত পাহাড়। অতিক্রান্ত পাহাড় বলতে যে পাহাড় অতিক্রম করা যায় না, যে পাহাড় পাড়ি দেওয়া যায় না, পার হওয়া যায় না, অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। তার মানে এখান থেকে জানলাম যে কবির পূর্বপুরুষ ছিল আবার সাহসী, এই জন্য বলতো অতিক্রান্ত পাহাড়ের কথা, যে পাহাড় পার হওয়া যায় না। পাহাড়ে উঠা কি ছোটখাটো কাজ বলো? ছোটবেলায় সিনেমাতে দেখতে না যে নায়িকা বলতো যে তুমি আবার পাহাড়ের চূড়াতে উঠো আমার জন্য, পাহাড়ের চূড়া থেকে ফুল এনে দাও, বুঝছো? আমার মনে আছে একটা সিনেমা ছিল ওমর সানি আর মৌসুমীর, ছোটবেলায় বিটিভিতে দেখতাম।
তো মৌসুমী বললো যে তুমি যদি আমাকে যদি ভালোবাসো তাহলে তুমি পাহাড়ের চূড়াতে গিয়ে, এরকম পাহাড়, এই পাহাড়ের চূড়াতে গিয়ে তুমি এখান থেকে আমার জন্য একটা ফুল নিয়ে আসো। তো ওমর সানি ভালোবাসা প্রমাণ করতে গিয়ে পাহাড়ের চূড়াতে উঠে ফুল নিয়ে আসছে, বুঝছো? তো অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, পূর্বপুরুষ সাহসী ছিলেন, যে ওই পাহাড়, যে পাহাড় অতিক্রম করা যায় না সেটাকে ওভারটেক করার কথা বলতেন। অরণ্যের কথা বলতেন, অরণ্য মানে হচ্ছে বন, এবং শাপতের কথা বলতেন, শাপত মানে হচ্ছে হিংস্র জন্তু, ঠিক আছে? হিংস্র জন্তুর কথা বলতেন। এই লাইনটা একটু ব্যাখ্যা করি, কেন এটার কথা বলতেন। অর্থাৎ লড়াই করে বেঁচে থাকার কথা বলতেন। আমাদের এই যে ভূমি, আমাদের এই ভূমিটা কিন্তু একটা সময় পাহাড় বন সব কিন্তু একাকার ছিল। তা আমাদের পূর্বপুরুষরা কি করতো, বন জঙ্গল কেটে সেখানে অনেক হিংস্র বাঘ থাকতো, শিয়াল থাকতো, সিংহ থাকতো। এই বন জঙ্গল থেকে তারা এই হিংস্র পশুদেরকে তাড়িয়ে তারা সেখানে বসতি নির্মাণ করেছেন। কথা বুঝতে পারছো? এই জন্য বলছে যে তারা অরণ্যের কথা বলতেন, বনের কথা বলতেন, এবং বনের হিংস্র জন্তুর কথা বলতেন, শাপতের কথা বলতেন। পতিত জমি আবাদের কথা বলতেন। পতিত জমি মানে কি? পতিত জমি মানে হচ্ছে বন্ধা জমি, মানে যেটা আবাদ হয় না বা যেখানে চাষ হয় না, যে জমিতে চাষ হয় না, ঠিক আছে? যে জমিতে চাষ হয় না এমন জমি আবাদ করার জন্য বলতেন। আবাদ মানে হচ্ছে সেটা চাষ করার জন্য বলতেন। অর্থাৎ যেই জমিতে চাষ হয় না সেই জমিতে চাষ করার জন্য কবির পূর্বপুরুষ বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। তাহলে কবিতা মানে কি? যা কিছু সুন্দর। এটা কিন্তু আগেই বলছি, কবিতা মানে যা কিছু সুন্দর। কবির পূর্বপুরুষ সবসময় সুন্দর জিনিসের কথা বলতেন। আর কবিকে, কবি হচ্ছে এইটার স্রষ্টা। এই যে যা কিছু সুন্দর, যে সৌন্দর্য তৈরি করে তাকে বলে কি? স্রষ্টা। এই সৌন্দর্য তৈরি করার স্রষ্টার কথা বলতেন। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে ভাইয়া? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? কথা কি ক্লিয়ার? ভাইয়া বাংলাবাজ নিউ এডিশন বইতে কি এসএসসি 25 এর প্রশ্নগুলো থাকবে? বাংলাবাজ বইতে ফার্স্ট পেপার বইতে সব প্রশ্ন থাকে, বিগত সালের সব প্রশ্ন থাকে, কিন্তু রেফারেন্স দেওয়া থাকে না, এটা কোন বোর্ডে আসছে কোন বোর্ডে আসছে, কিন্তু হিউজ এমসিকিউ থাকে। ওকে, এটা তোমাদের প্র্যাকটিসের জন্য এটা করছে। আচ্ছা এইবার আসো, আর সেকেন্ড পেপার বইটাতে বিগত সালের 25 এর কোশ্চেন থাকবে। আচ্ছা এবার আসলে আমরা একটু কোশ্চেন সলভ করি। এখানে বলছে কবি তার কবিতায় পূর্বপুরুষ বলতে বুঝিয়েছেন নিজের। এখন বলো পূর্বপুরুষ বলতে কাকে বুঝিয়েছেন? পূর্বজনদের বুঝিয়েছেন, অতীতকে বুঝিয়েছেন, ইতিহাসকে বুঝিয়েছেন। তাহলে এই পূর্বপুরুষ বলতে কবি আসলে কাকে বুঝিয়েছেন বলো তো? বলো, কোশ্চেন সলভ করো, কাকে বুঝিয়েছেন? কাকে বুঝিয়েছেন বলো? তাহলে উত্তর কি হবে? উত্তর কিন্তু সবগুলোই হবে, তাই না? উত্তর কিন্তু সবগুলোই হবে। তাহলে দেখো পূর্বপুরুষ মানে কিন্তু আমাদের পূর্বজন, বাপ, চাচা, দাদা। হ্যাঁ, কোনটা বলছেন বলো? তিনটার কথাই বলছেন। অরণ্যের কথা বলতেন, শাপতের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তার মানে তিনটাই রাইট অ্যান্সার। দেখছো, প্রত্যেকটা পার্ট থেকে বাবা আমরা কোশ্চেন সলভ করব। সুন্দর না জিনিসটা? এবার আসো আমরা একটু দেখি ভাইয়া, জিহ্বায় উচ্চারিত প্রতিটা সত্য শব্দ কবিতা। এবার কবিতা বলতে কি? আমরা আমাদের জিহ্বা দিয়ে, তোমরা এটাকে অনেকে বলো জিহ্বা, এটা কিন্তু জিহ্বা না, জিহ্বা, ঠিক আছে? জিহ্বায় উচ্চারিত প্রতিটা সত্য শব্দ কবিতা। অর্থাৎ আমরা আমাদের মুখ দিয়ে যা কিছু উচ্চারণ করি এবং সেটা যদি সত্য হয় তাহলে সেটা হচ্ছে কবিতা। আর কবিতা মানে কি? যা কিছু ইতিবাচক, সেটাই ভালো, সেটাই ইতিবাচক, সেটার মধ্যে মঙ্গল। কর্ষিত জমির প্রতিটা শস্যদানা কবিতা। কর্ষিত মানে কি? কর্ষিত মানে হচ্ছে চাষকৃত জমি, ঠিক আছে? কোন একটা জমিতে চাষ করা হয়েছে, এই চাষকৃত যে জমি আছে সেই জমিতে চাষ করার পরে আমি যে শস্য দানা পেলাম, ধরো আমি একটা আমের বাগান বানালাম, সেই আমের বাগান থেকে আমি আম পাইলাম। আমি একটা ধানের ক্ষেত, একটা ফসলের জমি আবাদ করলাম, সেখানে ধান রোপণ করলাম, সেখান থেকে ধান হলো। আমি একটা লাউয়ের বাগান এটার বাগান বানালাম, সেখান থেকে আমি লাউ পেলাম, আমি সেখান থেকে লাউ পেলাম। আমি লাল শাকের একটা বাগান বানালাম, সেখান থেকে আমি লাল শাক পেলাম। এই যে পেলাম, এটাই হচ্ছে চাষ করার পর যেটা পাই সেটাই হচ্ছে কবিতা, অর্থাৎ সেটাই হচ্ছে ইতিবাচক। বুঝছো?
এরপর বলছে যে কবিতা শুনতে জানে না। আচ্ছা, যে কবিতা শুনতে জানে না মানে কি? যার মধ্যে ইতিবাচক মনোভাব নাই, ইতিবাচক চিন্তা বা মনোভাব নেই, ইতিবাচক চিন্তা যার মাঝে নেই, তো তার কি হবে? যে কবিতা শুনতে জানে না, যে ইতিবাচক জিনিসের পক্ষে না, তার কি হবে? সে ঝড়ের আর্তনাদ শুনবে। ঝড়ের আর্তনাদ মানে কি? খুব ভালো সংবাদ বলো। ঝড়ের আর্তনাদ মানে কি? খুব ভালো। ঝড় কি ভালো জিনিসের ইঙ্গিত দেয়? বলো না। তো ঝড়ের আর্তনাদ শুনবে মানে কি? তার জন্য সমূহ বিপদ অপেক্ষা করতেছে, সমূহ বিপদ, অনেক বিপদ। বুঝছো? তাহলে বুঝতে পারছো, সে ঝড়ের আর্তনাদ শুনবে। কবিতা শুনতে না জানলে তার জন্য বিপদ, অর্থাৎ তোমার মধ্যে যদি ইতিবাচক মনোভাব যদি না থাকে তাহলে তোমার জন্য বিপদ অপেক্ষা করতেছে। এরপর বলছে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। তো যার মধ্যে আবার একই কথা, যার মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেই তার অবস্থা কি হবে? সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্তের অধিকার মানে কি? দিগন্ত হচ্ছে আমাদের চারপাশ, ঠিক আছে, চারদিকের পরিবেশ। এই যে আমাদের চারদিকে কত সুন্দর পরিবেশ, তাই না? একদিন একটু বের হও, প্রকৃতিকে দেখার উদ্দেশ্য নিয়ে বের হও। বের হলে কি দেখবা? বের হলে দেখবা কি সুন্দর নদী, কি সুন্দর পথ, কি সুন্দর গাছপালা। তোমার গ্রাম তো তুমি প্রতিদিনই দেখো, এই জন্য তোমার কাছে ভালো লাগে না। কিন্তু তুমি যদি 12 বছর আমার যদি সামর্থ্য থাকতো তোমার আমেরিকা পাঠাইতাম, যে যাও আমেরিকা থাকো। 12 বছর পরে যখন আমেরিকা থেকে যখন আইসা গ্রাম যখন দেখবা, তোমার যে গ্রাম, এই গ্রামে যখন দেখবো তখন আল্লাহ কি কিউট মাই ভিলেজ, বুঝছো? কিন্তু এখন তো প্রতিদিন দেখো, এই জন্য এখন ভাল লাগে না। তো এই যে আমাদের চারপাশে যে সুন্দর প্রকৃতি, এই প্রকৃতিটা যে উপভোগ করা, সেই উপভোগ করার অধিকার থেকে সে কি হবে? বঞ্চিত হবে, সে বাদ পড়ে যাবে। কে? যে কবিতা শুনতে জানে না। এরপর বলছে হ্যাঁ, যে কবিতা শুনতে জানে না সে আবার কি হবে? সে অজন্ম কৃতদাস থেকে যাবে। অজন্ম মানে হচ্ছে আজীবন, সারা জীবন। সে আজীবন কি হয়ে যাবে? কৃতদাস। কৃতদাস মানে কি? কৃতদাস মানে হচ্ছে কেনা গোলাম, কেনা গোলাম, বুঝছো? টাকা দিয়ে কিনতো, চুক্তি করতো, 1 বছরের জন্য তোরে কিনছি, 2 বছরের জন্য তোরে কিনছি। তো কেউ যদি কবিতা শুনতে না জানে তাহলে সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, সে আজীবন গোলাম হয়ে থাকবে। সে কখনো কি হতে পারবে না? স্বাধীন হতে পারবে না। সে কি হতে পারবে না? স্বাধীন হতে পারবে না, বুঝছো ভাইয়া? সে গোলামি করতে হবে। এরপর বলছে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। কবি কেমন সত্যের কথা বলছে? উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছেন। ওকে, যেটা কবির স্বপ্ন, এই স্বপ্নের কথা কবি বলেছেন। আমি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর আসো আমরা দেখি, প্রশ্ন সলভ করি। আজন্ম শব্দের অর্থ কি? ঠিক আছে, আজন্ম শব্দের অর্থ কি? আজন্ম শব্দের অর্থ যাবজ্জীবন, ক্ষণজীবন, চিরকালীন। তাহলে কি হইতে পারে বলো? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আমি কি বুঝাইতে পারছি? তাহলে কি হবে বলো? ক্ষণজীবন মানে হচ্ছে অল্প জীবন, ক্ষণ মানে হচ্ছে অল্প। তাহলে বলো তো এটার সাথে কি এটা মিলে? যাবজ্জীবন মানে হচ্ছে সারা জীবন, চিরকালীন মানে তো সারা জীবন। সুতরাং 1 এবং 3 হবে। এখন 1 এবং 3 আছে, অপশন কোনটাতে বলো? কতে, খতে, গতে? এই যে একজন বলছে 3টাই হবে, রুবেল ইসলাম। 3টা কেমনে হয়? 3টা কেমনে হয়? তাহলে উত্তর কি? 1 এবং 3। সো রাইট অ্যান্সার খ। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর বলছে উনুনের আগুনে আলোকিত একটা উজ্জ্বল জানালার কথা বলছে। উনুন মানে কি? উনুন মানে হচ্ছে চুলা। মনটা খুব খারাপ, তোরা আরো খারাপ করে দিতেছিস। সরি, মন খারাপ না, শরীর খারাপ। দাঁড়া, এটা চা খাই, এটা চা খাইলে শুরু। তন্ময়, এই একটা রং চা বানাও তো। আচ্ছা, তো চলো আমরা দেখি। তো বলছে উনুনের আগুনে আলোকিত একটা উজ্জ্বল জানালার কথা বলছি। উনুন মানে হচ্ছে চুলা, চুলার আগুনে আলোকিত। চুলার আগুন, চুলা কি হয়? চুলার দেখবা যে এরকম একটা মুখ থাকে, এখান দিয়ে হচ্ছে লাকড়ি দেয়। তো এই জায়গাটা দেখবা যে সবসময় মানে আগুন হয়ে থাকে, রঙিন হয়ে থাকে, তাই না? তো বলছে যে এরকম
আগুনের এরকম চুলার আগুনে আলোকিত একটা উজ্জ্বল জানালার কথা বলছে। এই উজ্জ্বল জানালা বলতে বোঝানো হচ্ছে মুক্ত জীবন। কবি মুক্ত জীবনের প্রত্যাশা করে। কি জীবনের প্রত্যাশা করে বলো বাবা? মুক্ত জীবন। কি? মুক্ত জীবন। এটা খুব গুরুত্বপূর্ণ। এই লাইনটা থেকে কিন্তু এমসিকিউ আসে। কবি মুক্ত জীবনের প্রত্যাশা করে। ঠিক আছে, এখানে আরো একটা লাইন তোমাকে একটু বলে দিই। ঠিক আছে ভাই, লাইন বাদ গেছে। লাইন যদি বাদ যায় তাহলে তো কিছু করার নাই রে। আচ্ছা এইবার আসো আমরা দেখি, এখানে তোমাদেরকে আগুনের আরেকটা ব্যাপার তোমাদেরকে বলি। আগুন কি করে? আগুন সবসময় খাঁটি জিনিস আনে, খাঁটি জিনিস। আর ভেজাল কি করে? ভেজাল দূর করে, ভেজাল দূর করে। এটা 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 একটা এইটা একটু তোমাদেরকে বুঝাই। ধরো একটা গহনা, একটা গহনা, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা তো বলছে যে একটা গহনা, ওই গহনার সোনার গহনা, ওই গহনাতে যদি খাত থাকে, ভেজাল থাকে, তো স্বর্ণাকার কি করে? ওই গহনাকে আগুনে পুরায়। আগুনে পুরানোর পর যেটা অরিজিনাল, আসল যে গয়না, ওইটাই থেকে যায়। আর যেটা খাদ, যেটা আসল গহনা না, ওটা ঝরে পড়ে যায়, ওটা থাকে না। বুঝছো? এই জন্য এখানে আগুনের কথা আনছে। আমি আমার মায়ের কথা বলছি। এবার কবি তার মায়ের কথা বলছেন। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকে ভাসিয়ে রাখে। প্রবাহমান নদী সাঁতার না জানলেও তাকে কি করবে? ভাসিয়ে রাখবে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। মানে নদীতে ভাসতে পারে না মানে কি? সে যে কোনো বিপদ মোকাবেলা করতে পারে না। বিপদ মোকাবেলা করতে পারে না। বুঝছো? আরেকটা অর্থ হবে প্রকৃতিও তাকে চায় না। এরপর হচ্ছে যে কবিতা শুনতে জানে না, সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। আয় হায়, মাছের সঙ্গে কেমনে খেলে? বুঝতে হবে ব্যাপারটা, কিন্তু বুঝতে হবে। মাছ অতি ক্ষুদ্র একটা প্রাণী, তাই নয়? এই ক্ষুদ্র প্রাণী, একটা ক্ষণজন্মা একটা প্রাণী, এই প্রাণীর সাথে সে মিশে যাওয়ার তার ক্ষমতা থাকবে যদি সে কবিতা শুনতে জানে। সবার সাথে মিশে যাওয়া, প্রকৃতিতে মিশে যাওয়া। যদি কবিতা শুনতে না পারে তাহলে সে এই যে ছোট্ট কাজ, এটাও সে করতে পারবে না। যে কবিতা শুনতে জানে না, এরপর আবার বলছে যে কবিতা শুনতে জানে না তার কি হবে? সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে জানে না। মায়ের কোলে শুয়ে, মায়ের কোল পৃথিবীর দুনিয়ার সব শিশুর জন্য মায়ের কোল সবচাইতে নিরাপদ স্থান, তাই না? যতই মা খালার কাছে রেখে যাক, এই যে একটা প্রবাদ আছে, মার বোন খালা মায়ের থেকে ভালা। এখন মায়ের কোলে যে নিরাপদ শিশু, খালার কোলে কি এত নিরাপদ? খালা কি মানে গলা টিপে মাইরে ফেলাইব না? কিন্তু মায়ের কোলে শিশু সবচেয়ে নিরাপদ। দেখবা বাচ্চা যখন মায়ের কোলে থাকে তখন কান্না করে না, কিন্তু ওই যে মার বোন খালা মায়ের থেকে বালা, ওই খালার কোলে গেলে কিন্তু ঠিকই সে কান্না করে। তার মানে শিশুর জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে কি? মায়ের কোল। তো যে কেউ যদি কবিতা শুনতে না জানে তাহলে সে নিরাপদ জায়গায় সে থাকবে না। এটা হচ্ছে একটা অর্থ। আরেকটা অর্থ, মায়ের কোলে শুয়ে গল্প শোনার যে আনন্দ। আচ্ছা আমরা এখন বড় হয়ে গেছি না, বাংলাবাজ বই পড়লে মেইন বই পড়া লাগবে না, কেননা মেইন বইতে যা আছে বাংলাবাজ বইতে সবই আছে। মেইন বইতে কবিতা দেওয়া আছে, বাংলাবাজ বইতে কবিতা দেওয়া আছে, কবিতার ব্যাখ্যা দেওয়া আছে। মেইন বইতে পুরো গদ্য দেওয়া আছে, বাংলাবাজ বইতে পুরো গদ্য দেওয়া আছে, বাংলাবাজ বইতে গদ্যের সাথে সাথে গদ্যের ব্যাখ্যা দেওয়া আছে। যাদের কাছে বই আছে তারা জানাও। তো আসো আমরা একটু দেখি। তো বলছে যে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে জানে না, অর্থাৎ আমরা এখন বড় হয়ে গেছি। আমরা কি চাইলে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে জানি? ছোটবেলায় মা আমাদেরকে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা গল্প শোনাইতো, রাজার গল্প শোনাইতো, এক দেশে এক রাজা ছিল, বাঘের গল্প শোনাইতো। সেই যে সৌন্দর্য, এটা জাস্ট তুমি এখন ফিল করো। তুমি কি চাইলে এখন সেটা পারবা? পারবা না। সে আনন্দ উপভোগ করা থেকে সে কি হবে? বঞ্চিত হবে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তিনি বিচলিত স্নেহের কথা, আমি বিচলিত স্নেহের কথা বলছি। বিচলিত স্নেহ মানে কি? বিচলিত স্নেহ মানে হচ্ছে চিন্তাযুক্ত স্নেহ। চিন্তাযুক্ত স্নেহ। ছেলে মেয়ে বাইরে গেছে, কলেজে ক্লাস আছে, মা কিন্তু ঘরে বসে কিন্তু চিন্তা করতেছে, হায় আল্লাহ মায়ে কখন আসবে, আমার মায়েরা কখন আসবে। মায়ের চিন্তা, মেয়েকে ভালোবাসে কিন্তু তারপরেও মেয়ের জন্য চিন্তা। মেয়েকে বিশ্বাস করে,
তারপরও মেয়ের জন্য চিন্তা, মেয়ে কি আসলেই ক্লাসে গেছে নাকি এক্সট্রা ক্লাসে গেছে। বিচলিত স্নেহ, রান্না করতেছে কিন্তু মায়ের মনে মেয়ের নিয়ে চিন্তা, মেয়ে কখন আসবে, মেয়ে ঠিকঠাক ভাবে গিয়ে পৌঁছেছে কিনা। বিচলিত স্নেহ, চিন্তাযুক্ত স্নেহ। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, এটা হচ্ছে যুদ্ধের প্রসঙ্গে এই ঘটনাগুলো। অনেক গর্ভবতী বোন কি হয়েছে, মা মারা গেছে যুদ্ধের সময়। আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়। আচ্ছা, ভালোবাসা দিলে মা মরে যায়, এটার মানে কি? বাংলাবাজ বই প্রি অর্ডার চলতেছে, তানভীর স্যার পেজ থেকে গিয়ে বই প্রি অর্ডার দিয়ে নিবা। এগুলো বারবার ক্লাসে বলতে ভালো লাগে না, একই মানে জিনিস বারবার কথা বলো। আমাদের তানভীর স্যার পেজ থেকে প্রি অর্ডার দিয়ে দিবা, সপ্তাহখানিক, 10 দিন, 15 দিন, 1 মাস যাই লাগুক, বের হলে প্রথমেই তোমার কাছে চলে যাবে। আচ্ছা, এরপর সে বলছে ভালোবাসা দিলে মা মরে যায়, এটার মানে কি? ভালোবাসা দিলে মা কেমনে মরে যায়? তো যেটা হইতো সেটা হচ্ছে যুদ্ধে মাকে রেখে চলে যায়, যুদ্ধে মাকে রেখে যাওয়া, এটা বুঝাচ্ছে। আমাদের ছেলেরা যখন যুদ্ধ করছে তখন বৃদ্ধ মাকে রেখে চলে গেছে যুদ্ধে, কিন্তু যুদ্ধ করে এসে দেখে যে মাকে হানাদাররা কি করছে, মেরে ফেলছে, মা আর জীবিত নাই। তো এই জন্য বলছে যে ভালোবাসা দিলে মা মরে যায়। এই ভালোবাসা বলতে দেশকে যদি ভালোবাসো তাহলে মাকেও হারাতে পারো। এরপর বলছে যুদ্ধ আসে ভালোবেসে। যুদ্ধ কি আসে, যুদ্ধ কেন আসে? ভালোবেসে আসে। এই যে দেখো, আমরা এতদিন ধরে আমরা পরাধীন ছিলাম, পাকিস্তানের কাছে আমরা পরাধীন ছিলাম, আমরা স্বাধীন হয়েছে কিভাবে? তাদের সাথে যুদ্ধ করে। সুতরাং যুদ্ধ আমাদের জন্য কল্যাণ বয়ে আনছে। মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। ওকে, এরপর দেখো, বিচলিত স্নেহ বলতে আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় কি বোঝানো হয়েছে? আপন জনের উৎকণ্ঠা, ভালোবাসা আর শঙ্কা, বিফল স্নেহ। তাহলে বলো তো কি হবে? আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? এখন বিফল স্নেহ মানে কি? বিফল স্নেহ মানে যে স্নেহের ভিতর কোনো ফল নাই, যেটা ফলপ্রসূ না। তাহলে বুঝতেই পারতেছ আমার শেষেরটা কিন্তু হবে না। বিচলিত স্নেহ মানে এটা কোনো লাভ নাই, বিফল, এরকম না। সুতরাং 1 এবং 2। এরপর বলছে যে কবিতা শুনতে জানে সে সন্তানের জন্য মরতে পারে না। তা আবার বলছে যে অর্থাৎ দেশকে ভালোবাসলে সন্তানের জন্য, যে কবিতা শুনতে সে সন্তানের জন্য মরতে পারে না, সে সন্তানের দেশকে ভালোবাসলে সে সন্তানের জন্য মরতেও পারে। ঠিক আছে? অর্থাৎ ইতিবাচক দৃষ্টিভঙ্গি না থাকলে এই যে সন্তানের জন্য সে কি করতে পারবে না, মরতেও পারবে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। অর্থাৎ সে, তার ভিতর যদি ইতিবাচক চিন্তাধারা যদি না থাকে তাহলে সে কখনো দেশের জন্য যুদ্ধও করতে পারবে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না। আচ্ছা, সূর্যকে কি হৃৎপিণ্ডের মধ্যে ধারণ করা যায়? বলতো, সূর্যকে কখনোই হৃৎপিণ্ডের মধ্যে ধারণ করা যায় না। এটা হচ্ছে অনন্ত জলিলের মতো কথা, যে অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ। তো অসম্ভবকে সম্ভব করার কথা বলছেন এখানে, সেটাই বলছেন যে অসীম শক্তি। কি বলছে বলো? অসীম শক্তি সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারবে যদি কবিতা শুনতে যাবে, যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে। বুঝাতে পারছি তোমাদেরকে? উৎকণ্ঠা মানে হচ্ছে চিন্তা, উৎকণ্ঠা। হ্যাঁ, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। কারণ কি ছিলেন? তিনি কৃষক ছিলেন, তিনি শ্রমজীবী ছিলেন। কবির পূর্বপুরুষ কি ছিলেন? শ্রমজীবী ছিলেন। কবির পূর্বপুরুষ সংগ্রামী ছিলেন। কবির পূর্বপুরুষ নির্যাতিত ছিলেন। কবির পূর্বপুরুষ কি ছিলেন? নির্যাতিত ছিলেন। বুঝছো? তাহলে এইটা হচ্ছে কি, তার পিঠে রক্ত জবার মতো ছিল। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে কবির পূর্বপুরুষ। কত সুন্দর করে তোমাদেরকে বুঝাচ্ছি। আমার মাঝে মধ্যে আফসোস হয়, আমার তোমাদের বয়সে থাকতে আমরা যদি কে এত সুন্দর করে যদি বুঝাইতো। ভাই গলা পুড়ে গেছে, বুঝছো? আচ্ছা, এরপর বলছে কারণ তিনি কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে, কর্ষণ মানে হচ্ছে চাষ। কর্ষণ মানে কি? চাষ। কি লিখলাম? আচ্ছা, এবার আসো আমরা একটু দেখি। যে চাষ করে, কর্ষণ মানে কি? চাষাবাদ। যে চাষ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করে। শস্যের সম্ভার, শস্য মানে কি? ফসল। ফসলের সম্ভার তাকে সমৃদ্ধ করে। তুমি চাষ করলা, চাষ করার পর সেখান থেকে ফল পাইলা, সেটা বিক্রি করলা, টাকা ইনকাম হলো। ধান চাষ করলা, অনেক ধান হয়েছে,
ধান রোপণ করছো, সবকিছু মিলে খরচ হয়েছে 20,000 টাকা, কিন্তু ধান বিক্রি করে পাইছো 60,000 টাকা, তাহলে 40,000 টাকা লাভ। এই জন্য বলছে শস্যের সম্পদ তাকে সমৃদ্ধ করে। চাষ করলে সেখান থেকে শস্য পাবা, সেটা তোমাকে সমৃদ্ধ করবে। যে মৎস্য লালন করে, মৎস্য মানে হচ্ছে মাছ, প্রবাহমান নদীটাকে পুরস্কৃত করে। মাছ লালন করবা, নদী তোমাকে উপকৃত করবে। যে গাভীর পরিচর্যা করে, গাভী মানে কি? গরু। গাভী মানে কি? গরু। তুমি যদি গরুর পরিচর্যা করো, পরিচর্যা মানে কি? টেক কেয়ার। জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। হিন্দু পুরাণ অনুযায়ী জননী কাকে বলে? গরুকে বলা হয় কি? জননী। তো তুমি যদি গরুর যদি পরিচর্যা করো, গাভীর যদি পরিচর্যা করো, তাহলে সেই জননী, জননী মানে মা, এখানে গরু মানে হিন্দু পুরাণ অনুযায়ী গরুকে বোঝাচ্ছে। সেই গাভী তোমাকে দীর্ঘায়ু করবে, সে তোমাকে আশীর্বাদ করবে, দীর্ঘায়ু করবে। দীর্ঘায়ু মানে অনেক বেশি জীবন, অনেক বেশি হায়াত, যেটাকে আমরা বলি। এরপর বলছে যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে। লৌহ খণ্ড মানে কি? তরবারি। তরবারি, তোমাদের কাছে তরবারি বই আছে না? যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে, প্রজ্বলিত মানে হচ্ছে আগুন লাগাই দেওয়া আর কি, প্রজ্বলিত। কিন্তু এখানে বোঝানো হচ্ছে সানানো বা ধার দেওয়া, আমরা বলতে পারি সানানো। কুরবানির ঈদের আগে দেখবা গরু জবাই করার জন্য এই যেটা দিয়ে জবাই করবে, যে ছুরি, ওইটা দেখবা যে ধার দেয়, ঘষে পাকার সাথে, হ্যাঁ সিমেন্টের কিছুর সাথে ঘষে, তাহলে এটা কি হয়? এটা ধারালো হয়। কথা বুঝতে পারছি? তো তুমি যদি যুদ্ধ করতে যাও, তাহলে তোমায় এমন অস্ত্র নিয়ে যেতে হবে যেটাতে, ঠিক আছে, যেটাতে গেচাং করে মারলেই মনে করো শত্রুপক্ষের গলা কেটে যাবে। তুমি এমন অস্ত্র নিয়ে গেছো যেন তুমি আগে ধার দাও নাই, লৌহ খণ্ডকে প্রজ্বলিত করো নাই, সানাও নাই, ধার দাও নাই, শান দাও নাই, তাহলে এইটা দিয়ে শত্রুর এমনি মারবা, শত্রুর কিছু হবে না, উল্টা সে উল্টা তোমার আবার মাইরে দিবে, শেষ। ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। ইস্পাতের তরবারি তাকে সেদিন কি করবে? সশস্ত্র করবে, তাকে সেদিন প্রোটেক্ট করবে, তাকে সেদিন রক্ষা করবে। অর্থাৎ ইস্পাতের তরবারিকে তুমি যদি কি করো, তুমি যদি শান দাও, ধার দিয়ে নাও, তাহলে সেটা তোমাকে যুদ্ধের মাঠে কি করবে? প্রোটেক্ট করবে। তো আসো, জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করে, যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে, যে কর্ষণ করে। আমি কি বুঝাইতে পারছি? আমাদের ক্লাসের ভিডিও অনেক অনেক হাই ভোল্টেজ হয়ে গেছে না বলো? একদম পুরো একদম মানে ঝকঝক পকপক হয়ে গেছে না? অনেক সুন্দর না বলো তো? সব তোমাদের জন্য করা, দেখছো? সুন্দর না? অনেক অনেক আপডেট করে ফেলছি সব তোমাদের জন্য। ভাইয়া কোর্সের সময় টি শার্ট আর সাইজ দিছিলাম, সেটা এখনো পাইলাম না। আমাদের কোর্সে কোনো টি শার্ট দেয় না, আমাদের কোর্সে কোনো টি শার্ট দেয়, ভুজুং বাজুং কাজ আমি করি না। পরে হয়তো দিলে দিতে পারবো, এখান থেকে বাংলাবাজ লেখা থাকবে। আর মাইয়া মানুষ কি টি শার্ট পরবা? হ্যাঁ, বোরকা দিব, বুঝছো? এখান দিয়ে লেখা থাকবে বাংলাবাজ, বোরকাতে না, পিছন দিয়ে লেখা থাকবে বাংলাবাজ, সেটা পরে 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 ঘুরবা কোর্স কিনলে। নেক্সট কোর্স থেকে এটা করবো, বুঝছো? এটা নতুন জিনিস আনবো। আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি, তাহলে জননী আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করো। আছে হচ্ছে অপশন কতে, 1 নাম্বার যেটা, এটা দীর্ঘদেহ পুত্রগণ। আমি তোমাদের বলছি, দীর্ঘদেহ পুত্র বলতে লম্বা চৌড়া, এখানে মূলত অলস বুঝাচ্ছে, বা আমাদের প্রজন্মকে বুঝাচ্ছে, হ্যাঁ, চলমান প্রজন্মকে বুঝাচ্ছে। একটা অর্থ এটা হইতে পারে, চলমান প্রজন্ম। আবার আরেকটা অর্থ অলস, আমাদেরকে বলতেছে। আমি তোমাদের বলছি, আমি মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি। এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বোনের প্রসঙ্গে মৃত্যু, ভাইয়ের প্রসঙ্গে যুদ্ধ, এই দুটো জিনিস মনে রাখবা। আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা। কবিতা এমনি এমনি হবে না। কবিতা কি? এবার এখানে অনেকগুলো কবিতার সংজ্ঞা দিচ্ছে, খেয়াল করো। প্রথম 1 নাম্বার সংজ্ঞা, সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা। 2 নাম্বার, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। 3 নাম্বার, জিহ্বায় উচ্চারিত প্রতিটা সত্য মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। 4টা সংজ্ঞা পেয়ে গেলাম। জিনিসটা খেয়াল করছো? বুঝছো বুঝছো? আচ্ছা, এইবার আসো, লুক এট মি, দেখাও আমাদেরকে। এবার আসো, এবার তো তাদেরকে কবিতার সংজ্ঞাগুলো ব্যাখ্যা করি। সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা, এটার মানে কি? থাকলে খাবো।
তুমি খাই ফেলো খাইলে। আচ্ছা, তাহলে এইবার দেখো, সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা। যে কোনো জিনিস সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান, পরিবর্তন, সেটা হবে কবিতা। আমরা একটা সময় পরাধীন ছিলাম, আমরা সশস্ত্র বিপ্লব করছি, বিপ্লবের পর তারপর হচ্ছে আমরা স্বাধীন হয়েছি। তো এটাই হচ্ছে কবিতা। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। সুপুরুষ, ভালো পুরুষ, খারাপ পুরুষ না, বেদ্যব বেটা না, ভালো বেটা, বুঝছো? সে যদি ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত শোনায়, সুকণ্ঠ সঙ্গীত, সুকণ্ঠ, খুব ভালো কণ্ঠ, আমার মতো কণ্ঠ না, গান গাইলে সবাই পালাই যাবে, এটা না। তো ভালো কণ্ঠ দিয়ে ভালো পুরুষ যদি গান গায়, সঙ্গীত শোনায়, সেটাই হচ্ছে কবিতা, বুঝছো? গান শুনে প্রেমিক প্রেমিকেরা গান শোনায় না, বটতলাতে বসে শাড়ি পরে পাঞ্জাবি পরে বাঁশি দিয়ে গান শোনায় না, শোনায়? এখন তো আর এদি নাই, এখন এদি আসছে নাই। এখন কি সেই প্রেম আছে? নাই। এখন প্রেম মানে অন্য জিনিস, বুঝছো তো কোন জিনিস? জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। এটা আমরা আগে বলছি যে আমরা আমাদের জিহ্বা দিয়ে যা উচ্চারণ করি সেটা যদি মুক্ত হয়, এমন না যে আমাদেরকে ফোর্স করে বলতেছে, বল প্রয়োগ করে বলতেছে এটা তুই বলতেই হবে, এইটা তোর স্বীকার করতেই হবে, তোকে মিথ্যা সাক্ষী দিতেই হবে, এটা না। মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। যখনই কেউ আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তখন আমরা সংগ্রাম করে সেটাতে কি করব, তাদেরকে আমরা প্রতিরোধ করব, সেটাই হচ্ছে কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? এই তার মতো বলতে কার মতো বুঝাচ্ছে বলতো? কবির পূর্বপুরুষের মতো। তার মানে এখান থেকে জানতে পারলাম কবির পূর্বপুরুষ সংগ্রামী ছিলেন, যে কোনো অন্যায় অত্যাচার তারা মাথা পেতে নেয়নি, তারা প্রতিরোধ গড়ে তুলেছেন। সবাই কি ভালো হয়ে গেল নাকি? একটাও কমেন্ট নাই। ও কি বুঝাইছে বুঝছো? ও কি বুঝাইছে বুঝছো? একটাও কমেন্ট নাই, মানে কোন রিলেটেড কমেন্ট নাই, বুঝছো তোমরা? এটাই তানভীর ভাইয়ের খেলা। ক্লাসে ঢুকছে, ক্লাসে বাইরের কোনো কমেন্ট চলবে না। আজকে সারা দেশে কি হচ্ছে না হচ্ছে ডাজন্ট ম্যাটার, এটা কোনো ইস্যু না। আমার ক্লাসে আসলে আমি যেটা পড়াইতেছি, পড়ার ভিতরে যে এতক্ষণ ধরে হইলো কেউ একটা সিঙ্গেল কমেন্ট করার সাহস পায় নাই, বুঝছো? পাইছে? সাহস পায় নাই। দেশ উল্টে যাক, সারা দেশে আজকে কি হইতেছে না হইতেছে, যুদ্ধ হইতেছে, বিগ্রহ হইতেছে, কার কি হয়েছে, এটা তানভীরের ক্লাসে আসলে চলবে না। ক্লাসে আমার পড়া। এরপর বলছে আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? আবার তার মতো মানে কি? কবির পূর্বপুরুষের মতো। কবির পূর্বপুরুষ যখনই দেখছে পরাধীন, তখনই তারা স্বাধীনতার কথা বলছে, তারা স্বাধীনতা ছিনিয়ে আনছে, বুঝছো? এরপর বলবো যে আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো। এবার দেখো, আমরা একটু দেখি, কবিতা শুনতে জানে না, তার অনেকগুলো ঘটনা ঘটবে, বুঝছো? তো যে কবিতা শুনতে জানে না তার কি কি হবে, আমরা সেগুলো একটু জানবো আজকে। তো ভালোবেসে যেতে পারে না যুদ্ধে, বুঝছো? সে যে কবিতা শুনতে জানে না তার কি হবে, এখানে পুরোটাকে একটু সামারি করে দিচ্ছি। তো যে কবিতা শুনতে জানে না, সে ভালোবেসে যেতে পারে না কোথায়? যুদ্ধে যেতে পারে না। সে ভাসতে পারবে না কোথায়? নদীতে। সে গল্প শুনতে পারবে না কোথায়? মায়ের কোলে শুয়ে। সে খেলা করতে পারবে না কিসের সাথে? মাছের সাথে। সে শুনবে কি? সে শুনবে ঝড়ের আর্তনাদ। সে থেকে যাবে কি? সে থেকে যাবে অজন্ম কৃতদাস। যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে রাখতে পারবে না কোথায়? হৃৎপিণ্ডে ধারণ করতে পারবে না। সে মরতে পারবে না সন্তানের জন্য। সে বঞ্চিত হবে দিগন্তের অধিকার থেকে। তাহলে যে কবিতা শুনতে জানে না তার এই ঘটনাগুলো ঘটবে, বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? বুঝছো? আমি কি ক্লিয়ার? ওকে, বুঝাইতে পারছি তোমাদেরকে? আচ্ছা, এইবার আসো আমরা একটুখানি দেখি, আমরা কিছু এই যে এখানে কবিতা বলতে কি অনেকগুলো সংজ্ঞা আছে কবিতার, এগুলো পেয়ে গেলাম আমরা। এবার চলো আমরা একটু বিগত সালে বোর্ডের কোশ্চেন সলভ করি। এটা আসলে আমাদের ঢাকা বোর্ড 2024। তো এইবার আসো আমরা একটু দেখি যে পাহাড়ি ঢালের মতো নেমে আসে সমস্ত ভাষায়, আবাগা মানুষ জেগে উঠে আবার ওই আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে ফিরে। নুরুল দিন হচ্ছে কৃষক নেতা, এখানে তোমাদেরকে বলে দিই উত্তরবঙ্গের কৃষক নেতা ছিল। তো এই কৃষক নেতা উত্তরবঙ্গের সবাইকে একসময় একত্রিত করছে, হ্যাঁ, সবাইকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সবাইকে জাগিয়ে তুলেছেন, একত্রিত করেছেন। আবার নুরুল দিন একদিন কালো পূর্ণিমায় দিবে ডাক জাগবাহে কুণ্ঠে সবাই, অর্থাৎ কুণ্ঠে সবাই, তোমরা সবাই কোথায়? সবাই আসো, একত্রিত হও, সংগ্রাম করো। ভেরি গুড। সেখানে আমাদের প্রশ্ন, উদ্দীপকের প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে? আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি, সে অজন্ম কৃতদাস থেকে যাবো, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। এবার বলো কোন লাইনের সাথে উদ্দীপকের মিল আছে?
বুঝছো? কোন লাইনের সাথে উদ্দীপকের মিল আছে বলো তো? কোন লাইনের সাথে উদ্দীপকের মিল আছে বলো তো ভাইয়া? কোন লাইনের সাথে বলো? উদ্দীপকের প্রতিফলিত চেতনায় ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে? আচ্ছা, এখানে অনেক বইতে উত্তর দেওয়া থাকে এইটা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আবার অনেক বইতে উত্তর দেওয়া থাকে এইটা, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এখন তুমি খেয়াল করে দেখো, এইখানে নুরুল দিন সে আমাদের পূর্বপুরুষ, তো এখানে আমাদের পূর্বপুরুষের একটা ঘটনা সেটা উঠে আসছে। তো সেই হিসাবে এখানে আসলে প্রথম যেটা, এটা রাইট অ্যান্সার। অনেক বইতে আমি এটাও দেখেছি, তবে এটা না থাকলে এটা আসলে রাইট অ্যান্সার হইতে পারত। আচ্ছা, এরপর আসো আমরা দেখি যে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কোন শব্দবন্ধ মুক্তির প্রতীক হয়ে উপস্থিত হয়েছে? তাহলে মুক্তির প্রতীক কি বলতো? মুক্তির প্রতীক কিংবদন্তি, সংস্কৃতি, কবিতা। তাহলে মুক্তির প্রতীক হচ্ছে কবিতা। কবিতা মানে মুক্তি, ইতিবাচক, তাই না? আমরা পড়েছি। এবার আসো আমরা দেখি, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কোন ছন্দে রচিত? এটা গদ্য ছন্দে রচিত। আচ্ছা দেখো, এই কবিতার কি বিশেষ কোনো ছন্দ আছে? দেখো, তুমি খেয়াল করে দেখো, আমি তোমাকে গদ্য ছন্দ জিনিসটা একটু বুঝাই বলি। যেমন আমাদের বিদ্রোহী কবিতার কিন্তু একটা ছন্দ আছে, বলবীর বল উন্নত মমশির। দেখো খুব ছন্দ ছন্দে, বলবীর বল উন্নত মমশির, শির নিহারি আমারি ওই নত শির, শিখর হিমাদ্রির। মিল আছে, এই যে মিল আছে, মিল আছে না? আছে। ছোটবেলায় ছড়া পড়ছো, হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং তারা হাট্টি মাটিম টিম। দেখো সুন্দর মিল আছে, মিল আছে না? আছে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, চাঁদের কপালে চাঁদ টিপে। মিল আছে, আছে কিনা বলো? আছে। ওখানে কেড়ে আমি খোকা, এই যে মিল আছে। কিন্তু গদ্য ছন্দে যে কবিতা হবে, ওই কবিতা কোনো মিল নাই। দেখো, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কোনো ছন্দের মিল আছে? আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি মায়ের কথা বলছি, আমার কোনো মিল নাই। কোনো মিল আছে? নাই। তো এই ধরনের কবিতাগুলো হচ্ছে গদ্য ছন্দ। হোপফুলি বুঝতে পারছো, এটা পরীক্ষাতে প্রশ্ন আসবে। এরপর আসলে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? তাহলে কবিতা শুনতে না কি সমুদ্রের গর্জন শুনবে, ঝড়ের আর্তনাদ শুনবে, কি শুনবে বলো তো? তাহলে কি শুনবে? উত্তর হচ্ছে ঝড়ের আর্তনাদ শুনবে। এটা আমরা পড়ছি, তাই না? এবার দেখো, বরিশাল বোর্ড 2024 আসছে। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় যে দিকটি উচ্চারিত হয়েছে, কবিতাটা যে দিকটি উচ্চারিত, সর্বাঙ্গীন মুক্তির দীপ্তি শতক বাঙালির দাসত্বের মাত্রা। ডেফিনেটলি এটা আমাদের রাইট অ্যান্সার। এটা আমরা মূলভাবে পড়ে আসছি যে সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত শপথ। এরপর কুমিল্লা বোর্ড 2024 আসছে, কোশ্চেনে আমাদেরকে বলছে, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে হৃদয় সূর্যের কি ধারণা বোঝানো হচ্ছে? আলো, উত্তাপ, শক্তি, সমর্থ। কি হবে বলতো? গদ্য ছন্দ মানে গল্পের মতো কবিতা, মানে গল্পের মতো আর কি। গল্প যেমন ছন্দে ছন্দে হয় না, এটা এরকম নির্দিষ্ট ছন্দ নাই। বুঝছো? আচ্ছা, এইবার আসো, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি? শক্তি। সঠিক উত্তর কি? শক্তি। ভেরি গুড। এইবার আসো, আবু জাফর ওবায়দুল্লাহর মতে কবিতা হলো কি? কবিতা হলো উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা, কবিতা হলো প্রবাহমান নদীর কথা, কবিতা হলো উজ্জ্বল জানালার কথা। তাহলে কবিতা হলো কি? উচ্চারিত স্বপ্নের মতো। কবিতা হলো প্রবাহমান নদীর কথা, উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা, উজ্জ্বল জানালার কথা। হ্যাঁ, প্রবাহমান নদীর কথা তো কবিতা হয় না, সেটা হবে না। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এই চরণে কার পিঠের ক্ষতকে নির্দেশ করে? উত্তর হচ্ছে কবির পূর্ব। এখন অনেকে বলবে এটা কৃষক। হ্যাঁ, কবির পূর্বপুরুষদের কথা বলছি, কৃষক এটা কিন্তু কবিতায় কোথাও উল্লেখ নাই। এরপর দেখো, আমরা দেখি বরিশাল বোর্ড 2019 আসছে, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় বিচলিত স্নেহ বলতে কি বুঝিয়েছেন? তো এটা আমরা আগে কোশ্চেনটা সলভ করছি। উত্তর হচ্ছে আপনজনের উৎকণ্ঠা, কণ্ঠা মানে চিন্তা। এরপর দেখো, আবু জাফর ওবায়দুল্লাহর মতে কবিতা হলো কি? তো দেখো, এখানে কবিতার অনেকগুলো আমরা সংজ্ঞা পাইছি না? তো দেখো এখানে কোনটা ম্যাচ করে? সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা। ওকে, এটা রাইট অ্যান্সার। মায়ের কোলে শুয়ে গল্প শোনা, এটা কি কবিতা? না। কর্ষিত জমির প্রতিটা শস্য দানা কবিতা। ভেরি গুড, এটা রাইট অ্যান্সার। তাহলে মানে 1 এবং 3। 1 এবং 3 যদি হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ডি। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এরপর আসলে আমরা দেখি রাজশাহী বোর্ড 2019 সালে সুনীল গঙ্গোপাধ্যায় আমি সে ছোট্ট উপন্যাসে বিধৃত হয়েছে মানব সভ্যতার আদিম ইতিহাস, সভ্যতার অগ্রগতি। আদিম মানুষ সভ্য মানুষে পরিণত হয়েছে, তারই প্রকাশ ঘটেছে উপন্যাসটিতে।
আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু বলি, ভাই মাত্রাবৃত্তটা একটু বুঝাই দিবেন, এটা কিন্তু এক ক্লাসে বোঝাতে যাবে না। এগুলো বুঝাইতে গেলে আমি তোমাদেরকে বারবার বলছি, তোমরা আলাদাভাবে মনে রাখবে। অল্প কয়টা কবিতা, এই কবিতা এই ছন্দ, এই কবিতা এই ছন্দ। তুমি যদি ছন্দ বুঝতে যাও তাহলে ছন্দের উপর মিনিমাম আমার 2টা ক্লাস নিতে হবে। এখন তুমি 2টা ক্লাস করে বুঝবা যে বিদ্রোহী, সোনাত্তর এগুলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত, প্রতিদান মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটা কি 2টা ক্লাস করে বুঝবা নাকি এটা আলাদা মনে রাখলেই হবে? এই জন্য আমরা অ্যাডমিশন একাডেমিকে এগুলো পড়াই না, কেউই পড়ায় না। পড়াই কখন? অ্যাডমিশনে গেলে ছন্দ, কারণ তখন যে কোনো লাইন দিয়ে আসতে পারে যে এটা কোন ছন্দে রচিত। যেটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে সেটা সবসময় গাইড করি, এবং এই গাইডলাইনের বাইরে গেলে আসলে বিপদ। বুঝতে পারছি তোমাদেরকে? আচ্ছা, যেখানে ছিলাম, একটা সময় মানুষ টাকা ছিল না, গহনা দিয়ে মানুষ টাকার কাজ চালাইতো। পোশাক ছিল না, জাস্ট লজ্জাস্থান ঢেকে রাখতো গাছপালা দিয়ে, গাছের পাতালতা দিয়ে, তাই না? খাবার বলতে এখন যে আমরা আধুনিক যে খাবার খাই সে খাবার ছিল না। শিকার করতো, ধরতো বাঘ না, সরি, মানে যেটা খাইতো আর কি, হরিণ যাই হইতো, সেটাকে পোড়াইতো, পোড়াই সেই মাংস খাইতো। তো সুনীল গঙ্গোপাধ্যায় সেই এখানে মূলত আমাদের সেই অতীত ইতিহাসের কথা আছে, আমরা কিভাবে আস্তে আস্তে এই সভ্য সমাজে কিভাবে পরিণত হয়েছে সেটা। তো এখন বলছে উদ্দীপক, এবং আমি কিংবদন্তির কথা বলছি, বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য মানে হচ্ছে বেমিল। বৈসাদৃশ্য দ্যাট মিন্স কি? বেমিল। তাহলে বেমিল লক্ষ্য করা গেছে কি? সভ্যতার বিকাশ, ইতিহাসের চেতনায়, ভাব গম্ভীর্যে, সংগ্রামশীলতায়। তাহলে উত্তর হচ্ছে ভাব গম্ভীর্যে মিল নাই। ওখানে 2টাই, সভ্যতার বিকাশ আছে, ইতিহাস আছে, সংগ্রামশীলতা আছে, যে আমরা অনেক সংগ্রাম করছি সেটা আছে, এটা কিন্তু নাই। ভাব গম্ভীর্য মানে হচ্ছে ভাব, ভাষাগত ভাব গম্ভীর্য বলে। এরপর দেখো উদ্দীপকের সাথে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার সাদৃশ্য রয়েছে কি? ঐতিহ্য চেতনায়, মুক্তির চেতনায়, সংগ্রামী চেতনায়। এখন খেয়াল করে দেখো 2 নাম্বার যেটা, মুক্তি নিয়ে কিন্তু কোনো কথা এখানে ছিল না। আমাদের ঐতিহ্যের কথা আছে, আমাদের সভ্যতার কথা আছে, আমাদের সংগ্রামের কথা আছে, কিন্তু মুক্তির চেতনা এখানে আসে নাই। এটা হচ্ছে 1 এবং 3 হচ্ছে খ নাম্বার হচ্ছে রাইট আনসার। ওকে, এই কবিতাটা আমি তোমাদেরকে যেভাবে পড়াইছি, এরপরে আর কোনো ক্লাস আমার কাছে মনে হয় না তোমাদের দরকার আছে, আর কিচ্ছু লাগবে না। আমি যেভাবে পড়াইছি এইভাবেই পড়ো, আমি যা পড়াইছি এটাই পড়ো। এই কবিতার এক এক বইতে এক এক ব্যাখ্যা থাকতে পারে, কারণ কবিতাটা গদ্য ভাষায় লেখা, একটা লাইনের অনেকগুলো ব্যাখ্যা থাকতে পারে। এক এক টিচার এক এক প্রয়োজনের মতো করে পড়াইতে পারে, কারো পড়ানোই ভুল না। এখন কবি একটা লাইন কি বুঝাইতে চাইছে, এটা আসলে অনেকগুলো ডাইমেনশন এটাকে ব্যাখ্যা করা যায়। কাজে আমি যেটা পড়াইছি তুমি শুধু ওইটাই পড়বা, তোমার আর কিছু লাগবে না। এরপর তুমি কোশ্চেন সলভ করবা, এনাফ। এনাফ মানে এনাফ, ঠিক আছে? তো আজকের ক্লাসে তোমাদের কাছে কেমন লাগলো আমাকে একটু জানিয়ে দাও। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে তাহলে দেখা হবে। সবার জন্য শুভ কামনা। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে, ঠিক আছে? আর যাদের বাংলাবাজ বই লাগবে তারা আমাদের তানভীর স্যার পেজে অর্ডার দাও। আল্লাহ হাফেজ।